পাত্রী দেখতে এসে সবার সামনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজ্জাদ। আর ঘটনার আকস্মিকতায় তিতলির যেন সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ হুঁশ ফিরলে তিতলি নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সাজ্জাদের সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শেষে না পেরে কান্না করে দিল, কিন্তু সাজ্জাদের এমন কাণ্ডে কেউ কিছুই বুঝতে পারল না। সাজ্জাদ তিতলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে সোফায় বসে পড়ল, যেন কিছুই হয়নি একটু আগে। সবাইকে অবাক করে দিয়ে সাজ্জাদ বলে উঠল, এভাবে তাকানোর কিছুই নেই। আমার হবু বউকে টাচ করার আমার পুরো অধিকার আছে। আর দুনিয়া উল্টে গেলেও আমি তিতলিকেই বিয়ে করব, তাই আশা করি কেউ কিছুই ভাববে না। সবাই এখনো অবাক চোখে তাকিয়ে আছে, যেন বিষয়টা তারা বুঝতেই পারছে না। তিতলি প্রথমে কিছু না বললেও এখন সে চুপ থাকতে পারছে না। এগিয়ে গিয়ে সাজ্জাদকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই সাজ্জাদ ধরে ফেলে, হ্যাঁ একদম না বউ, বিয়ের পর যা খুশি করো, এখন না। আর এই হাত দিয়ে আমাকে শুধু আদর করবে, মারামারি কেন? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব, যে কিনা মেয়ে দেখতে এসে সবার সামনে পাত্রীকে চুমু দিয়ে বসে? সাজ্জাদ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, চুমু না দিলে বিয়ে করতে? তিতলি নিশ্চুপ। সাজ্জাদের কাণ্ডে কেউ খুশি হোক আর না হোক, তিতলির বাবা তিতাস সাহেব হেব্বি খুশি। কারণ সে সবসময় এমন মেয়ের জামাই খুঁজেছে যে সবসময় নিজের ভালোবাসাকেই প্রায়োরিটি দিবে। কে কি ভাবলো তা নিয়ে ভাববে না, যেমনটা সে নিজে নিজের বউকে তুলে এনে বিয়ে করেছিলেন। এখন উনি একই ঘটনা পুনরায় ঘটতে দেখে বেশ মজা পাচ্ছেন বলেই মনে হয়, যা সাজ্জাদের চোখ এড়ায়নি। সাজ্জাদ বলে উঠল, আশা করি কারোর কোনো আপত্তি নেই। ভুরু কুঁচকে তিতলি বলে উঠল, আপত্তি নেই মানে? অবশ্যই আপত্তি আছে। আমি আপনাকে বিয়ে করব না? আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি, না তোমার থেকে মতামত চেয়েছি? মানে কি? আমার বিয়ে, আমার মত নিবেন না? আমি প্রয়োজন বোধ করছি না। তিতাস সাহেব গম্ভীরভাবে বললেন, আমি সাজ্জাদের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। সাজ্জাদ, তুমি আমার সাথে এসো। জি, অবশ্যই। বলেই তিতাস সাহেব সাজ্জাদকে নিয়ে তার স্টাডি রুমে চলে গেলেন। আর তিতলি তো মনে মনে সেই খুশি, কেননা সে তার বাবাকে যতদূর জানে এই ঘটনার পর সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। এমনিতেও যত প্রপোজাল এসেছে তার বেশিরভাগই সম্পত্তির লোভে পড়ে। তিতলি কখনোই চায় না তাকে কেউ সম্পত্তির জন্য বিয়ে করুক, কিন্তু তাই বলে কখনো ভাবেনি তাকে কেউ এইভাবে ধরে চুমু দিয়ে বসবে। কেননা তার সাথে কথা বলতেও যে কোনো ছেলের পা কাঁপে। প্রায় 2 ঘন্টা পর সাজ্জাদ বের হয়, সাথে তিতাস সাহেবও। তাদের দেখে মনে হচ্ছে যা হবার ছিল তাই হয়েছে। দুজনেই ভাবলেশহীনভাবে বের হলো। আর তিতাস সাহেব তিতলিকে অবাক করে দিয়ে সুন্দর করে বিয়ের দিনক্ষণ সব বলে দিল। বাবা, তুমি কি সত্যি চাও এই বিয়েটা হোক? মানে, এই লোকটা সবার সামনে আমাকে চুমু দিয়েছে, আর তুমি এমন ভাবে করছো যেন কিছুই হয়নি। তিতলি কেঁদে দিল কথাগুলো বলে। আহা তিতলি, এই লোকটা কি তোমার হবু স্বামী হয়তো, আর ও তো শুধু চুমুই দিয়েছে, কামড়ে তো আর দেয়নি। বাবা! এবার তিতলি লজ্জায় যেন কুকড়িয়ে যাচ্ছে। তার নিজের বাবা তাকে এইভাবে লজ্জা দেয়, ভাবা যায়? সাজ্জাদও কম যায় না, আর চোখে তিতলিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। তিতলি তো পারে না সাজ্জাদকে চিবিয়ে খেয়ে ফেলে। সাজ্জাদের বাবা তিতাস সাহেবের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করলেন। তিনি এতক্ষণ নীরব দর্শকের মতো ছিলেন, যেন তিনি আগে থেকে জানতেন কি ঘটবে। সাজ্জাদ আর তার পরিবার বেরিয়ে যেতেই শুরু হয় ঘরের তুফান। তিতলি হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে, তবুও যেন রাগ কমাবারই নাম নেই। বাবাকে সে কত কিছু যে বলেছে তার ইয়ত্তা নেই। তিতাস সাহেব মেয়ের রাগ সম্পর্কে জানেন, তাই আর কথা বাড়ায়নি, কারণ এখন বললে কোনো লাভও হবে না। আজ বহুদিন পর সাজ্জাদ প্রাণ খুলে হাসছে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়ে গেছে। তার খুশির বাঁধ ভেঙে গেছে, আর তার খুশিতে পুরো পরিবারও খুশি। এবার দেখা যাক কেন সাজ্জাদ এত খুশি আর তিতলির এত রাগ। 2 বছর আগে তিতলির কাক ফাটা রোদে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কারোর অপেক্ষায়। তিতলি কাউকে ফোন দিল এবং ফোনের ওই পাশের
ব্যক্তিটা খুব ভয়ে ফোনটা ধরলো, কেননা সে তিতলির রাগ সম্পর্কে জানে। এই, তোমরা কোথায়? এভাবে আমাকে রোদে দাঁড় করিয়ে রাখার মানেটা কি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফোনের অপর পাশ থেকে বলে, দেখ বাবু, এভাবে রাগিস না। এই তো প্রায় চলে এসেছি, ওই তো তোকে দেখা যাচ্ছে। তিতলির কাছে সীমা ও রবিন এসে দুজনেই প্রথমে সরি বলল, কিন্তু তিতলি তো ভীষণ রাগ। এক দফা তাদেরকে বকুনি দেওয়া হয়ে গেছে। অতঃপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। তিতলি সীমাকে নিজের বোনের মতোই মনে করে। আসলে সে তার সিনিয়র আর প্রতিবেশীও। তারা সবাই একটা রেস্টুরেন্টে গেল, আর তিতলির সব বন্ধু বান্ধব তিতলিকে উইশ করলো। আজ তার জন্মদিন তাই। কিন্তু তিতলির কিছুতেই মুড ঠিক হচ্ছে না। তাই কেক কেটে ঠিক করলো সবাই মিলে গেম খেলবে, ট্রুথ অ্যান্ড ডেয়ার। গেম শুরু হলো প্রথমেই তিতলির টার্ন আসলো। তাকে ডেয়ার দেওয়া হলো যে তাকে রেস্টুরেন্টের টেবিলটা পরিষ্কার করতে হবে। তিতলি খুব ইজিলি তার ডিয়ারটা কমপ্লিট করেছে, আর একে একে সবার পালা শেষ। খালি বোতলটা আবারও ঘুরে পড়লো তিতলির কাছে। ডেয়ার তো করলাম, এবার কি ট্রুথ দিবি? এই, তোর সব সত্যি আমরা জানি, তাই তুই ডেয়ারই নিবি। আচ্ছা দে, আমি ভয় পাই নাকি? তিতলি মুখে বললেও মনে মনে খুব ভয় পাচ্ছে। না জানি শয়তানগুলো কি করতে দেয়, কিন্তু তিতলিকে যা বলল তাতে সে চরম অবাক। কণিকা বলে উঠল, বেশি কিছু করতে হবে না, সামনে যাবি আর ওই যে হোয়াইট কালারের শার্ট পরা ওই লোকটিকে একটা চুমু দিয়ে চলে আসবি, ব্যাস এতটুকুই। এই, তোরা কি পাগল হয়েছিস? আমাদের গেমে অন্য কাউকে কেন জড়াচ্ছিস? তিতলিকে সবাই ফোর্স করতে লাগলো, কারণ এমন ডেয়ার তারা কেউ কখনো করেনি। তিতলিও বাধ্য হয়ে গেল। সে যত সামনে এগোচ্ছে তার হার্টবিট যেন ততই বাড়ছে। লোকটির পেছন দেখা যাচ্ছে, আর পেছন দেখেই যে কেউ বলে দেবে লোকটি নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। তিতলি এগিয়ে গিয়ে তাড়াতাড়ি করে লোকটির কাছে গিয়ে সরি বলে গালে চুমু দিয়ে দৌড় দিল। সবাই প্রথমে হাসলেও লোকটির চেহারা দেখে তিতলি বাদে সবার অবস্থা খারাপ। তিতলির অবস্থা খারাপ হবেই বা কি করে? ও তো লোকটিকে চেনেও না। তবুও লজ্জায় লোকটিকে দেখার আগেই তিতলি বেরিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে। তিতলি প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় ভার্সিটিতে বেশি জানাশোনা নেই, শুধু তার বন্ধু বান্ধব ছাড়া। আর সিনিয়রদের মধ্যে সীমা আপু আর রবিন ভাইয়া। তারা সবাই ভার্সিটিতে এসে দেখে তিতলি তার সবচেয়ে প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে আছে, আর তার কোলে অনেকগুলো ফুল ঝরে আছে। আর তিতলির চোখ বুজে তার ঘ্রাণ নিচ্ছে। চোখ খুলে তিতলি সবাইকে দেখতে পেল। তারা সবাই কেমন যেন ভয়ে ভয়ে আছে। কিরে, তোদের সবার এই হাল কেন? যেন কেউ জোর করে তেতো খাইয়ে দিয়েছে। বোন, তুই এইখানে নিশ্চিন্তে বসে আছো, কিন্তু তোমার কপাল যে পুড়ল। আউস! জিহাদের কথা শেষ হতেই কণিকা জিহাদের পাটা মারিয়ে দিয়েছে আর ইশারায় চুপ করতে বলেছে, কিন্তু তা তিতলির চোখ এড়ায়নি। তিতলি বলে উঠল, কি হলো কণিকা, তুই জিহাদের পায়ে পাড়া দিলি কেন? কি বলছিল জিহাদ? কণিকা তখন বলে উঠল, আরে না না, ওর পা মারাতে যাব কেন? আর ওই আজ আমাদের নতুন টিচার আর আসবে না, তার কথাই বলছে, তাই না জিহাদ? জিহাদ এবার হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাই বলতে চেয়েছিলাম। আর তুই এইভাবে চলে এলি কেন? তিতলি এবার বলে উঠল, আসলে না, আমার খুব লজ্জা লাগছিল, তাই চলে এসেছি। আমি আর জীবনেও ওইখানে যাব না, ওখানে বিপদ আছে। বিপদ তো তোর কাছেই চলে আসছে রে, একটু অপেক্ষা কর। কণিকা বলে উঠল, কিছু কি বললি কণিকা? আর সীমাপু আর রবিন ভাইয়া, তোমাদের ক্লাস নেই? আছে রে বোন, তার চেয়ে তোর জন্য বেশি মায়া হচ্ছে রে। কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতেও রেস্টুরেন্টে তোমরা যে কি করলা তা ভাবতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দূর থেকে সেই লোকটি তিতলিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, তৃপ্তির হাসি। তিতলি আর কণিকা একসাথে বসে আছে ক্লাসে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের সাথে একজনকে নিয়ে এসেছেন আমাদের নতুন টিচার হিসাবে পরিচয় করিয়ে দিতে, যাকে দেখে
তিতলির চোখ একেবারে চড়ক গাছ। তিতলিকে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজ্জাদ। আর তিতলি বেচারি তার নিজের অবস্থান বুঝতে পারছে না। সাজ্জাদ যে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তা হয়তো কোনো কালেই ভাবতে পারেনি তিতলি। অনেকক্ষণ পর তিতলিকে ছেড়ে দেয় সাজ্জাদ। এরপর তিতলিকে সে যা বলে তাতে করে তিতলির চেয়েও চোখের পানি ধরে রাখতে পারছে না। সাজ্জাদ বলে ওঠে, দেখো, রেস্টুরেন্টে তুমি আমাকে চুমু খেয়েছো, আমি কিন্তু কিছুই বলিনি। আর কথাই আছে না, টিট ফর ট্যাট, কিন্তু আমার কাছে হচ্ছে গালে চুমু ফর ঠোঁটে চুমু। তিতলি বলে উঠল, আপনি এত বজ্জাত! রেস্টুরেন্টে যা হয়েছে তার জন্য আমি আপনাকে সরি বলেছি তো, কিন্তু তারপরও আপনি এই কাজটা কি করে করলেন? সি! সাজ্জাদ এবার ভাবলেশহীন ভাবে বলল, সি বললে কিন্তু আবারও চুমু দিয়ে দিব। আর নো কান্নাকাটি, তোমার চোখের জল আমার ভালো লাগে না। তিতলি আর এক মুহূর্ত অপেক্ষা না করে কান্না করতে করতে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। আজ তার চোখের পানি যেন কোনো বাধাই মানছে না। কিছুক্ষণ আগে তিতলি আর কণিকা একসাথে ক্লাসে বসেছিল। তার কিছুক্ষণ পরই প্রিন্সিপাল স্যার একজনকে সাথে করে ক্লাসে ঢুকলেন। তিতলির চোখ তো চড়ক গাছ। এই সেই লোক যাকে সে চুমু দিয়েছিল রেস্টুরেন্টে। তিতলি কণিকার দিকে তাকাতেই দেখল সে ভাবলেশহীন ভাবে আছে, যেন এটারই হবার ছিল। তারপর প্রিন্সিপাল স্যার সবার সাথে লোকটিকে পরিচয় করিয়ে দিল। প্রিন্সিপাল স্যার বললেন, ইনি তোমাদের নতুন টিচার মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফাত। সবাই তখন বলে উঠল, গুড নুন স্যার। গুড নুন স্টুডেন্টস। প্রিন্সিপাল স্যার পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন। আর সাজ্জাদ সবার সাথে কথা বলা শুরু করলো। সাজ্জাদ বলে উঠল, আমি তোমাদের নতুন প্রফেসর, তাই আজ আমরা সবাই পরিচিত হব আর নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব। ওকে? ওকে স্যার। সাজ্জাদ একে একে সবার পরিচয় নিল, এমনকি বাবার নামও। এর মধ্যে বেশ কয়েকবার তিতলির সঙ্গে চোখাচোখি হলো, কিন্তু প্রতিবারই তিতলি লজ্জায় চোখটা নামিয়ে নিয়ে ফেলেছে। তা সাজ্জাদের চোখ এড়ায়নি। কণিকা তো দেখেও অন্ধ। তিতলি কণিকার কাছে ফিসফিস করে বলছে, এই কণিকা, এই লোকটা এখানে কি করে রে? আর জায়গা পাইনি আসার, আমার তো ভীষণ ভয় করছে রে। আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, জানবই বা কি করে? কণিকা, তুই এই সময় মজা করছিস আমার সাথে? সাজ্জাদ প্রথম ক্লাস করিয়ে বেরিয়ে যায়। তাতে যেন তিতলি হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মনে হয় লোকটার কিছু মনে নেই, বাঁচা গেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যখন তিতলি ওয়াশরুমে গেল, হঠাৎ তার হাত ধরে দেওয়ালে চেপে চুমু দেয় সাজ্জাদ। বাঁকা হাসি দিতে দিতে বের হচ্ছে সাজ্জাদ। আর তিতলির রাগ ভাঙাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সাজ্জাদ জানে এখন তিতলি কোথায় আছে। তিতলি তার প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে কেঁদে কেঁদে চোখ ভাসাচ্ছে আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সাজ্জাদকে। তিতলি বলছে, কি মনে করে নিজেকে? টিট ফর ট্যাট। শালা, একে তো আমার সরি বলাটাই ভুল হয়েছে। কেন যে বলতে গিয়েছিলাম, সরিটা জাস্ট ওয়েস্ট হয়ে গেল আমার। আর আমার সুন্দর ঠোঁটটাকে কি সরকারি ঠোঁট পেয়েছে নাকি? মানলাম ওনার গালে আমি চুমু দিয়েছি, তা তো ওই বদমাশগুলোর পাল্লাই পড়ে। বেটা ফাজিল, তোর নাম সাজ্জাদ না হয়ে বজ্জাত হলেই বেশি ভালো হতো, তুফাত না হয়ে কুফত হলে বেশি ভালো হতো। দূর থেকে সাজ্জাদ তিতলির কাহিনী দেখে হাসতে হাসতে কুটি কুটি। রেস্টুরেন্ট থেকে তিতলি চলে আসে ঠিকই, কিন্তু সে তো সাজ্জাদের মনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা হয়তো তার অজানা। সাজ্জাদ তিতলির চুমু খেয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে, কেননা সে ভীষণ রেগে ছিল। কিন্তু তিতলির লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে বেরিয়ে আসা যেন তার মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। তাই তিতলি চলে যাবার পর কণিকা, সীমা ওদের সাথে কথা বলেছে। সাজ্জাদ একজন বিখ্যাত বিজনেসম্যান হওয়ায় তাকে সবাই মোটামুটি চেনে, কিন্তু তিতলি কখনোই বিজনেসম্যানদেরকে পছন্দ করে না, তাই সে সাজ্জাদকে চিনতে পারেনি। তিতলি মনে করে বিজনেসম্যানরা শুধু সারাদিনই কাজ করে, ফ্যামিলিকে সময় দিতে পারে না, যেমন তার বাবা। তাই বিজনেসম্যানের ব্যাপারে তার কখনোই কোনো ইন্টারেস্ট নেই।
মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফাত। মাশাল্লাহ, কোনো অংশে হীরের চেয়েও কম না, পুরোই ক্রাশ খাওয়ার টাইপ। কিন্তু তার একটাই সমস্যা আছে, যা সে তার নিজের মনে করে তা যেভাবেই হোক নিজের করে নেয় সে। কিন্তু খুন খারাপির ধারের কাছেও থাকে না সে। তিতলি যখন আনমনে সাজ্জাদকে এত কথা শোনাচ্ছিল, হঠাৎ করে তার কোলে অনেকগুলো শিউলি ফুল ঝরে পড়ে। এই একটা জিনিস যা দেখলে তার রাগ নিমিষে শেষ হয়ে যায়। আজও তো তার ব্যতিক্রম হয়নি। ফুল দেখে সব রাগ ভুলে ফুলগুলোকে আবেশে আপন করে নিয়েছে। আর এই ঘটনাও সাজ্জাদের চোখ এড়ায়নি। সে দেখতে ব্যস্ত তিতলিকে, কিন্তু তাকে দেখে সে কত চোখ আহত নিহত হচ্ছে তার ইয়ত্তা নেই। বিষয়টা লক্ষ্য করে তৎক্ষণাৎ সাজ্জাদ চলে যায় সেখান থেকে। আর মনে মনে বলে, যার তাকানো উচিত সে তাকায় না, আর এরা চোখটা বন্ধও করে না। কণিকা তিতলিকে খুঁজতে খুঁজতে এসে দেখে তিতলি পরম আবেশে ফুলের ঘ্রাণ নিচ্ছে। কণিকা সন্দেহ হলো, কেননা তিতলি বেশি রেগে গেলেই এই কাজটা করে। তিতলি চোখটা খুলে কণিকাকে দেখে ভুরু কুঁচকালো। কিরে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? কণিকা বলে উঠল, বোন, তুই ঠিক আছিস তো? কার উপরে এভাবে রেগে আছিস বল না। তারপর তিতলি মন খারাপ করে একটু আগের সব কথা বলল। আর কণিকা মনে মনে বলল, এটা তো হবারই ছিল রে তিতলি। সাজ্জাদ ভার্সিটি থেকে বেরিয়ে তার গাড়িতে উঠেছে। গন্তব্য মিটিং বোর্ড। সাজ্জাদ ভার্সিটি থেকে বের হবার পর থেকে তার বিয়ে লক্ষ্য করছে যে সাজ্জাদ আজ ভীষণ খুশি। তাই কৌতূহল মেটাতেই বলেই ফেলল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ, বলে ফেলো। না মানে স্যার, আপনি একজন বিজনেসম্যান হয়েও কেন ভার্সিটির টিচার হলেন? আসলে পড়ানোটা আমার নেশা, আর বিজনেস করা আমার পেশা, বুঝতে পারলে? মানে বুঝলাম না স্যার। বুঝে যাবে তাড়াতাড়ি, অপেক্ষা করো। অফিসে এসে সাজ্জাদ সকলকে একসাথে জড়ো করে বলছে সে বেশ কয়েকদিন অফিসে আসবে না, কিন্তু গুরুত্বপূর্ণ মিটিংয়ে সে অ্যাটেন্ড করবে। আর সবার কাজ সে বুঝিয়ে দিয়েছে। নিজের কেবিনে বসে সাজ্জাদ কাজ করছিল। তখনই হঠাৎ সকালের ঘটনাটা মনে পড়ল, আর আপন মনে হেসে উঠে বলল, তিতলি জান, তুমি যে কি জাদু করে দিলা, মন তো আর মানে না। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছো। এবার যে প্রতিদিন তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতেই হবে। বাঁকা হেসে কথাগুলো সাজ্জাদ বলল, বি রেডি মাই লেডি। তিতলি ভাবলেশহীনভাবে বসে আছে নিজের রুমে। তার লক্ষ্য এখন যেই তাকে ফোন দিবে তাকে একদম ধুইয়ে দেবে, কেননা সে চরম বিরক্ত, যাকে বলে বিরক্তর একদম তুঙ্গে। তার ভাবনার এক চামচ এলাচের দানা ফেলে ফোনটা বাজলো ঠিকই, কিন্তু তা যে তিতলির কোনো কাজের না সে তা ভালোভাবেই জানে। ফোনটা কল সেন্টারের। তাই তিতলি তার রাগটাকে দমিয়ে ফোনটা সুন্দরভাবে অফ করে দিল। এই পর্যন্ত কমসে কম 100+ কল এসেছে। সে কলটা ধরে হ্যালো বলতেই কেটে দিচ্ছে। কি বিরক্তিকর! ফোনটাকে ড্রয়ারে রেখে চলে গেল তার বাগানের শিউলি গাছটার কাছে, আর কুড়িয়ে নিল অনেকগুলো ফুল। তার এখন ফ্রেশ সুগন্ধ লাগবে, যা একমাত্র এখান থেকেই সম্ভব। ভাই, ইউ ক্যান ডু দিস? ইয়েস, আই ক্যান ডু দিস। কেন, তোর ভাবি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে প্রবলেম কোথায়? তোর কি তিতলিকে পছন্দ নয়? অবশ্যই পছন্দ। ওকে আমি ভাবি বানাবো, কিন্তু তাই বলে প্রথম দিনেই তুই ওকে ধরে চুমু দিয়ে দিবি? ওয়াশরুমে ওর সাথে কি করেছিলি? কে বললো তোকে? তোর বউ নিজে বলেছে আমাকে। আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে ওকে ওভাবে দেখতে পারবো না। তুই ওর থেকে দূরে থাকবি বলে দিলাম। আমার বউ, আমি দূরে থাকবো? সো ফানি। আর শোন, ভার্সিটিতে আমি তোদের টিচার, তোর ভাই না। এতক্ষণ সাজ্জাদ আর কণিকা কথা বলছিল। কণিকা এতদিন ধরে সাজ্জাদ আর তিতলিকে আলাদা রেখেছে, কেননা সাজ্জাদ তিতলিকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, তাও তিতলির আড়ালে, যা কেবল কণিকাই জানে। সে নিজেও চায় যেন তিতলি তার ভাবি হয়, কিন্তু সে তার ভাই সম্পর্কে খুব ভালোভাবেই জানে।
কণিকা দীর্ঘ শ্বাস ফেলে বলল, বেচারি তিতলি বোন, তোর জন্য আমার খুব মায়া লাগছে রে। তোকে ছোটবেলায় দেখে যেই পাগলামি করতো ভাই, তাই তো শর্ত দিয়েছিলাম, যতদিন তুই নিজে না দেখা দিবি ততদিন যেন তোর সামনে সে না আসে। কিন্তু কি হলো, ভাগ্য তোকে তার করেই ছাড়লো। পরের দিন সকালে তিতলি তার বারান্দায় বেলি ফুল গাছ পর্যবেক্ষণ করছে। হঠাৎ একটা ডিল মোড়ানো কাগজ তার পায়ের সামনে পড়ল। প্রথমে ভয় পেলেও কাগজটা তুলে আগে দেখলো যে কে দিয়েছে কাগজটা, কিন্তু কাউকেই দেখতে পায়নি। মানুষটাকে খুঁজতে ব্যর্থ হয়ে কাগজটা খুলে পড়া শুরু করলো। লেখাটা দেখে তার রীতিমতো ঘাম ছুটেছে। লেখাটি ছিল, আজ থেকে কাছে আসার দিন গুনতে শুরু করো তিতলি জান, ভাগ্য কিন্তু আমার সহায় হয়েছে, লাভ ইউ জান। লেখাটা পড়ে তিতলি কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু পর মুহূর্তেই উকি ঝুঁকি মেরে মানুষটিকে খোঁজার তালে আসে সে। আর দূর থেকে সাজ্জাদ মন ভরে তার তিতলি জানকে দেখছে আর হাসছে তার বৃথার চেষ্টা দেখে। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি আমি, কণিকা আর জিহাদ। সীমা আপু আর রবিন ভাইয়ার ক্লাস থাকায় তারা ক্লাসে। ভার্সিটি আসা থেকেই দেখছি কণিকার মুড অফ, তাই বেশ কয়েকবার জিহাদকে জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু আমি বলতে বলতেই তাকিয়ে দেখি জিহাদ কণিকার দিকে তাকিয়ে আছে, যেন ও কথা শিখিয়ে দিলেই তারপর সে বলবে। এবার বেশ বিরক্ত লাগলো। আমার একে তো সকালের মেসেজটা নিয়ে টেনশনে আছি, আর এখানে কণিকার মুড অফ, তাই বেশ বিরক্ত হয়েই বললাম, কণিকা জানিস আজ আমার সাথে কি হয়েছে? হুম। অবাক হয় তিতলি। মানে তুই কিভাবে জানলি? কণিকার যেন এবার হুঁশ ফিরল, হকচকিয়ে বলে উঠল, না মানে এমনি বলছিলাম আর কি, তুই বল কি হয়েছে তোর সাথে। তিতলি এবার ভুরু কুঁচকে বলল, আসলে কি জানিস? হুম, আসলে কি বল। তারপর তিতলি ওই কাগজটা আর সকালের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। কণিকা সব কাহিনী শুনে আর কাগজটা দেখে বিন্দু মাত্র অবাক হয়নি, বরং ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে তিতলি ভুল জায়গায় ভুল কথাটা বলে ফেলেছে। কিন্তু কণিকা মনে মনে ভীষণ খুশি, তার ভাই যে এখনো তিতলিকেই ভালোবাসে, আর পাগলামি আগের চেয়েও কয়েক গুণ বেশি বেড়েছে। তাতে তার বিন্দু মাত্র আক্ষেপ নেই, বরং পাগলামি না থাকলে আক্ষেপ থাকতো। ভালোবাসাকে আপন করে নিতে যে কোনো পাগলামি যেন দেখার মতো। কণিকা মনে মনে বলছে, তিতলি রে, তোর সাথে যে ভবিষ্যতে আরো পাগলামি হতে চলেছে তা বেশ বুঝতে পারছি রে, কিছুই করার নেই রে বেবি। এই কণিকা, কিরে, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? ভাবছি তোকে সাজ্জাদ কিভাবে সাইজ করবে, ভাবলেশহীন ভাবে কণিকা কথাগুলো বলে উঠল। মানে? মানে আজ আপনার তথাকথিত বজ্জাতের ক্লাস আছে তো আপনার যাওয়ার ইচ্ছা নেই? শুনেছি লেট হলে নাকি শাস্তি দেয়। এই রে, ভুলেই গিয়েছিলাম, তাড়াতাড়ি চল। এমনিতেই বেটা আমার সাথে কিসের যে শত্রুতা আছে আল্লাহই ভালো জানে। লেট হলে যে আমার কি শাস্তি আছে তা কিছুটা হলেও আঁচ করতে পারছি। যথাসময়ে তিতলি আর কণিকা ক্লাসে এসে বসে পড়ে আর প্রতিটা ক্লাস করে। সব শেষে সাজ্জাদের ক্লাস। সে নাকি ইচ্ছে করেই শেষে ক্লাস নিয়েছে, কারণটা শুধু সাজ্জাদই জানে। সাজ্জাদ ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সাজ্জাদ ক্লাসে ঢুকেই প্রথমেই তিতলির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়, যা দেখে তিতলির যাই যাই অবস্থা। সারা ক্লাসে সবার অগোচরে কতবার যে চোখ টিপ দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর তিতলি চোখটা বড় বড় করে তাকিয়েছিল। সবার অগোচরে পড়লেও কণিকা তার ভাইকে ঠিকই লক্ষ্য করেছে আর মুচকি মুচকি হেসেছে। সবচেয়ে বেশি হাসি পেয়েছে তিতলির রিয়াকশন দেখে। অবশেষে বজ্জাতার ক্লাস শেষ হলে তিতলি যেন হাঁপ ছেড়ে বাঁচে। কি একটা অবস্থা! তিতলি বের হয়ে ল্যাব ক্লাসে যাচ্ছিল। কণিকা আগেই চলে গেছে, সে বই নিতে গিয়েছিল লাইব্রেরিতে। কিন্তু বলে না ভালো সময় বেশিক্ষণ থাকে না, তা তিতলি হাড়ে হাড়ে বুঝতে পারছে। তার হাতে হ্যাঁচকা টান দিয়ে একটা ফাঁকা ক্লাসে তাকে নিয়ে গেছে সাজ্জাদ। কিসের জন্য নিয়েছে তা এখনো বুঝতে পারছে না তিতলি।
সাজ্জাদ তিতলিকে দেওয়ালে চেপে 2 হাত দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছে। উদ্দেশ্য তার প্রশ্নের উত্তর দেওয়া। আচ্ছা, তুমি কেন এমন বলো তো? কেমন মানে? আর আপনি আমাকে এখানে কেন এনেছেন স্যার? হুম, এখানে স্যার নয়, স্যারের চ্যাপ্টার ক্লাসেই খতম, আর তোমাকে এখানে এনেছি প্রেম করতে। তিতলি এবার চোখ বড় বড় করে বলল, কি বলছেন স্যার? বাদ দাও, আগে বলো, তুমি কি তোমার বাসরাতে যা হবে তাও তোমার বান্ধবীকে বলবা? মানে? মানে কালকে যে আমি আপনার মিষ্টি ঠোঁটে চুমু খেয়েছি, তা আপনার বান্ধবীকে কেন বলেছেন? আপনাকে কে বলেছে? আর দূরে সরুন আমার থেকে, এভাবে চিপকে আছেন কেন? তোমার উপর সারাক্ষণ নজর আছে আমার, আর দূরে সরাবো মানে? আমার তো ইচ্ছে হচ্ছে এই দূরত্বটা ঘুষিয়ে দেই, খুব কাছে টেনে নেই তোমাকে। তিতলি কিছুটা ভয় পেয়ে গেল, তাই সাজ্জাদের থেকে ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা করছে। সাজ্জাদ তা দেখে মৃদু হাসল, আর তিতলির ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে ছেড়ে দিল। কিন্তু তিতলি আজ কান্না না করে সাজ্জাদকে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি আমার ঠোঁটটাকে সরকারি সম্পত্তি পেয়েছেন যে এইভাবে রোজ টর্চার করেন? হুম, সরকারি সম্পত্তি কেন হবে? এগুলো আমার পার্সোনাল সম্পত্তি। আর এগুলো টর্চার বলে না গো, এগুলোকে কিসি দেওয়া বলে। তিতলি সাজ্জাদকে তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে বেরিয়ে যায়, আর সাজ্জাদ হাসতে হাসতে নিজের আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দেয়। তিতলির মেজাজটা যেন সপ্তম আকাশে উঠে গেছে, তাই আজ আর ল্যাব ক্লাসে করবে না, এই সিদ্ধান্ত সে নিয়েছে। কণিকাকে বলে বাসার উদ্দেশ্যে চলে গেল। কণিকা তিতলির রাগ দেখে স্পষ্ট বুঝতে পারলো যে তিতলির রাগের পেছনে তার ভাইয়ের অবদান 100 ভাগ, তাই সেও আর কথা বাড়ায়নি। বাসায় গিয়ে তিতলি ভাঙচুর শুরু করেছে। হাতের কাছে যা পাচ্ছে তারই ইন্না নিল্লা করে দিচ্ছে। তিতলির মা ভয় পেয়ে গেছে মেয়ের রাগ দেখে, তাই তৎক্ষণাৎ তিতাস সাহেবকে ফোন দেয়। আর তিতাস সাহেবও মেয়ের জন্য হন্তদন্ত হয়ে বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, কেউ কিছুই বলছে কিনা। বাবার কথায় তিতলির হুঁশ ফেরে। এখন সে ভাবছে যে কি বলবে তার বাবাকে, যে এক বজ্জাত ছাড় ওকে ধরে চুমু খেয়েছে, তাই এমন করছে সে। কিন্তু সে যে সেই বজ্জাতটাকে আগেই চুমু দিয়েছিল, এখন কি হবে? কিছু না বলে তিতলি তার বাবা মাকে ভাঙচুরের জন্য সরি বলে নিজের রুমে চলে যায়। রাত 11টা। সাজ্জাদ অফিস থেকে বাসায় ফিরছে, নিজেই ড্রাইভ করছে। রাতে ড্রাইভ করতে সাজ্জাদের বেশ ভালো লাগে, কারণ রাতের পরিবেশটা খুব মনোমুগ্ধকর লাগে সাজ্জাদের কাছে। বাসায় ফিরে ডিনার সেরে শুরু হয়ে যায় তিতলিকে ডিস্টার্ব করা। সে নিজেও ভেবে পায় না যে তার মতো বিখ্যাত বিজনেসম্যান এক মেয়েকে ডিস্টার্ব করার কাজে লেগে পড়েছে। ভারী অদ্ভুত বিষয়টা। আপন মনে হেসে ওঠে সাজ্জাদ। তিতলি তার বারান্দায় বসে বেলি ফুলের সুগন্ধ নিচ্ছে আর কিছু বিষয় নিয়ে ভাবছে। তখনই তার বেইমান ফোনটা বাজতে শুরু করেছে। ফোনটা তোলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে কেউ ফোন করে, এই জন্য বিষয়টা খুব বিরক্তকর লাগছে তার কাছে। অবশেষে ফোনটা রিসিভ করব বলে ভাবলাম, যে কথা সেই কাজ, ভাবলাম ফোনটা তুলেই অপর পাশের ব্যক্তিটাকে আচ্ছা মতো বকুনি দেব, কিন্তু বিষয়টা যে উল্টো দিকে ঘুরে যাবে তা বুঝতেই পারিনি। ফোনটা তোলার সাথে সাথে সিংহের মতো গর্জন শোনা গেল। তোমার এত দেরি লাগে ফোন তুলতে? ঘুমাইছিলা নাকি? স্পিক আপ, ড্যাম ইট। আজব তো, একে তো রাতে মেয়েদের ফোন করে ডিস্টার্ব করেন, আবার চিল্লানো হচ্ছে। ও হ্যালো, আমি আমার হবু বউকে ফোন দিয়েছি। আমি মনে করি না তাতে রাত কি দিন ফ্যাক্ট করে। ওকে, আপনার হবু বউ? নিশ্চয়ই আপনাকে কেউ ভুল নাম্বার দিয়েছে ভাইয়া, এখানে আপনার হবু বউ বলে কেউ থাকে না। সাজ্জাদ এবার একটু হেসে বলে, আমি ভুল নাম্বারে ফোন দেইনি তিতলি জান। আর তার মানে তুমি ইচ্ছে করে ফোনটা তুলছিলে না? ভেরি ব্যাড। আপনি কে? হ্যাঁ, কেন? আমি তো সেই হ্যান্ডসাম ছেলে যাকে রেস্টুরেন্টের সবার সামনে গালে চুমু দিয়েছিলে, মনে পড়েছে? তিতলি এবার কি করবে ভেবে পাচ্ছে না। তার সাথে লজ্জা
অটোমেটিক্যালি ফ্রিতে চলে এসেছে। আর এই বজ্জাতটাকে বলি হারিয়ে যায়। এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি? পুরাটাই অসভ্যের গোডাউন। সাজ্জাদ বেশ বুঝতে পারছে যে তিতলি লজ্জায় চুপ করে আছে, তাই তিতলির লজ্জাটাকে দ্বিগুণ করতে ফোন কেটে বলল, কি হলো তিতলি জান, আবার চুমু খেতে ইচ্ছে করছে নাকি? তিতলি এবার ভীষণ লজ্জা পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি রাগ হচ্ছে। রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি কয়বার বলবো যে ওইটা একটা ডেয়ার ছিল, আর তার জন্য আপনাকে আমি সরিও বলেছি, কিন্তু আপনি তো নাছোড়বান্দা। সমস্যা কি আপনার? আরে রাখছো কেন? বুঝতে পেরেছি তো, লজ্জায় বলতে পারছো না, ইটস ওকে। তাই বলে রাগের মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে নাকি? ব্যাস হয়ে গেল তিতলির রাগে ঘি ঢালা। তিতলির মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। এক প্রকার চিল্লিয়েই বলে উঠল, আপনাকে যদি সামনে পেতাম না, একদম বাসার পেছনের পুকুরটাতে চুবাতাম। অসভ্য পোলা, যা তা বলে চলেছে সেই তখন থেকে। ফোন রাখ, আর যদি ফোন করিস না তবে খবর আছে, বলেই ফোনটা অফ করে রাখে। কিছুক্ষণ পর তিতলির খেয়াল হয় যে সে কি বলে দিয়েছে। হাই হাই, বজ্জাতরা তো এত সহজে এই ব্যাপারটা মানবে না, তা ভালোভাবেই জানা আছে। আর তার সাথে কি ভয়ানক ঘটনা ঘটবে তাই ভাবছে তিতলি। আই হাই, কি করলাম! এবার তো মিস্টার অসভ্য আমাকে পানি ছাড়া ধুইয়ে দেবে একেবারে। কি করব আমি? তিতলি তাড়াতাড়ি ফোনটা অন করে আর টুংটাং করে মেসেজ আসে। মেসেজের পরে তিতলির অবস্থা আরো খারাপ। মেসেজটি তিতলির তথাকথিত মিস্টার অসভ্যের। লেখা আছে, কাজটা ঠিক করলা না, নাও বি রেডি ফর পানিশমেন্ট। সাজ্জাদ এবার তিতলির কথা শুনে আসলেই অনেকটা রাগ করেছিল, যাকে বলে মেজাজ 49 হয়ে গিয়েছিল। কিন্তু এখন রাগটা আর নেই। তিতলির পানিশমেন্টের কথা মনে করে খুশি হচ্ছে। কি অবস্থাটাই না হবে তিতলির! বেচারি নিজের কথাই ফেঁসে গেছে। অন্যদিকে তিতলি ভাবছে কিভাবে এড়াবে এই বিষয়টা, কি করবে সে। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যে কাল কিছুতেই সে ভার্সিটিতে যাবে না। যাই হোক না কেন, ওই বজ্জাতের মুখোমুখি হওয়া যাবে না, কিছুতেই না। এটা ভেবেই খুশি হয়ে গেছে। সকালে সাজ্জাদ কণিকার রুমে এসে দেখলো সে রেডি হচ্ছে ভার্সিটির জন্য। সাজ্জাদ কিছু বলতে যাবে, তখনই তিতলির ফোন আসে কণিকার কাছে। ফোনটা কানে নিয়ে শুধু তিতলির কথা শুনে কেটে দেয় কলটা। সাজ্জাদ কণিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে থাকে, তোর বান্ধবীকে যেভাবে পারিস ভার্সিটিতে নিয়ে আয়, নয়তো খবর আছে। আমি কোনো বাহানা শুনবো না। আমার ক্লাসের আগে যেন ওর উপস্থিতি থাকে, নয়তো কি হবে তা ভালো করেই জানিস। তুই কি করে জানলি? আমি তো তোকে বলিও নি। সাজ্জাদ এবার হালকা হেসে বলল, যার ঠোঁট নড়লে বলতে পারি কি বলছে, তার মনের কথা বুঝবো না? তিতলি আসলেই লাকি, কিন্তু তোদের মধ্যে কি হয়েছে যার জন্য তিতলি ভার্সিটিতে আসতে চাচ্ছে না, বলতো আমাকে। তোর বান্ধবী তার ব্যবহারে অনুতপ্ত, বলেই বেরিয়ে গেল সাজ্জাদ। আর কণিকা ভাবছে কিভাবে তিতলিকে ভার্সিটিতে আনবে। ও যে যেদিন বলবে ভার্সিটিতে যাব না, মানে সেদিন কেউ ওকে আনতে পারবে না ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে কণিকা। হন্তদন্ত হয়ে তিতলি ভার্সিটিতে গেল। দৌড়ে শিউলি ফুল গাছটার কাছে গিয়ে দেখে সব ফাজিলগুলো একসাথে বসেই আড্ডা দিচ্ছে। যা দেখে তিতলির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কণিকাকে বলতে শুরু করলো, আমাকে এভাবে ডেকে আনার মানেটা কি? আমার বেস্টু কণিকা। কণিকা তখন বলে উঠল, আরে আরে, এভাবে রাগ করছিস কেন? আগে আমার কথাটা শোন। আজকে সীমা আপু আর রবিন ভাইয়ার এঙ্গেজমেন্ট, তুই না থাকলে হবে? হ্যাঁ, তাও আবার কণিকার তরফ থেকে। মানে? আর তাছাড়া এঙ্গেজমেন্ট হবে ভালো কথা, তা ভার্সিটিতে কেন? কোনো ভালো জায়গায় চলো। কণিকা বলে উঠল, বলছিলাম কি, এসেছিস যখন ক্লাসগুলো করেই যাই। কি বলিস? ক্লাস করব মানে? তোকে না বললাম আমি? দেখ তিতলি, অন্যের জন্য নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। তারপর
কিছুক্ষণ কথা বলে তিতলি মনস্থির করলো সে ক্লাস করবে। যা হবে পরে দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। ক্লাসগুলো সুন্দরভাবে শেষ করলো ওরা। অবাক করা বিষয়, সাজ্জাদ তিতলিকে কিছুই বলেনি। তাতে তিতলি খুশির চেয়ে অবাক বেশি হয়েছে। সাজ্জাদ আর তিতলি একটা ক্লাসে আছে বললে ভুল হবে। সাজ্জাদ তিতলিকে নিয়ে এসেছে আর দাঁত কেলিয়ে চলেছে তখন থেকেই। যা দেখে তিতলির গাটা জ্বলে যাচ্ছে আর মনে মনে বলছে সে কতটা ভুল বুঝেছে নিজের ভাবনায়। মিস্টার অসভ্য যে কখনো সভ্য হবে না তা ঠিক বুঝতে পারছে তিতলি। সাজ্জাদ বলে উঠল, তিতলি জান, তুমি ভাবলে কি করে আমি তোমাকে এইভাবে ছেড়ে দেব? মানে মানে এখন আমি তোমায় পানিশমেন্ট দিব। দেখুন, কাল রাতে ফোন করেছেন তাই ডিস্টার্ব ফিল করেছি, আর ফলস্বরূপ বাজে ব্যবহার, তার জন্য সরি। এখন আমায় যেতে দিন। এভাবে তো যেতে দেব না। আগে আমাকে চুমু দাও, তাহলে আমি সরি অ্যাকসেপ্ট করব। চোখ বড় বড় করে তিতলি বলে উঠল, কি? অসম্ভব, কখনোই না। দূরে যান। দূরেই তো আছি, কাছে আসতে দিলে কই? হ্যাঁ, যাই হোক, তুমি চুমু দেবে কি না? না, কখনোই না। ঠিক আছে, আমারটা আমি নিয়েই নেই। বলেই তিতলির দুই গালে আর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল সাজ্জাদ। কারণ এখন তিতলির রিয়াকশন দেখলে সে নিজেকে সামলাতে পারবে না। আর তিতলি এখনো চোখটা বড় বড় করে আছে। তৎক্ষণাৎ দুই গালে হাত দিয়ে কান্না শুরু করলো বাচ্চাদের মতো করে। পরেক্ষণে ভাবলো যে আজ তার ঠোঁট সাজ্জাদের কাছ থেকে রেহাই পেয়েছে। কিন্তু আবার মনে হলো যে ঠোঁট রেহাই পেয়েছে ঠিকই, কিন্তু তার বদলে দুই গাল যোগ হয়েছে। ভেবেই ভ্যা করে কেঁদে দিল। হঠাৎ তিতলির ফোনে মেসেজ এলো টুং করে। পানিশমেন্ট শেষ হয়নি তিতলি জান। মেসেজটা দেখে এবার তিতলির প্রচন্ড রাগ হচ্ছে। এই লোকটা আর কি চাই? তিতলি রুম থেকে বেরিয়ে কণিকাকে খুঁজতে থাকে। তারপর জানতে পারে ও বাড়িতে চলে গেছে। এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। বিষয়টা তিতলিকে একটু ভাবালো। তারপর ভাবলো হয়তো কোনো কাজ ছিল। রাত 11:43। সাজ্জাদ বারবার ফোন দিচ্ছে তিতলিকে, কিন্তু তিতলি ভয়ে ফোনটা রিসিভ করছে না। কারণ একটু আগে সাজ্জাদ ফোন করে বলেছে, এই তুমি ফোন ধরতে এত টাইম লাগাও কেন? হ্যাঁ, এরপর আমার ফোন ধরতে দেরি করলে কিন্তু সোজা তোমার বাসায় চলে আসব। গেট দ্যাট। আর 5 মিনিটে তোমার বাসার নিচে আসো ফার্স্ট। হ্যালো হ্যালো। আরে যা, কেটে দিল। কি বললো? বাসার নিচে? কিন্তু আমার বাসা কি করে চিনল? এবার আমি কি করি? সাজ্জাদ বেশ বুঝতে পারছে কেন তিতলি ফোনটা তুলছে না। তাই এক দীর্ঘশ্বাস ফেলে চলল তার প্রিয়তমার রুমের উদ্দেশ্যে। হঠাৎ তিতলি তার রুমের দরজায় আওয়াজ শুনল। ভাবছে এই রাতে কে এসেছে। ভাবতে ভাবতে দরজা খুলে সাজ্জাদকে দেখে যেই চিৎকার দিবে তার আগে সাজ্জাদ ওর মুখ চেপে রুমে নিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তিতলি তো অবাকের ওপরে অবাক। এ রুমে ও কি করে এলো? কৌতূহল দূর করতে তিতলি জিজ্ঞাসা করে ফেলল, আপনি রুমে কি করে এলেন? দরজা তো বন্ধ। আর আপনি এখানে কি করছেন? এক্ষুনি বের হন রুম থেকে, কুইক। রিল্যাক্স। এত হাইপার কেন হচ্ছ? আর আমার শ্বশুর তো সেই লেভেলের। বারান্দায় পুরো গ্রিল দেওয়া, তার হিরোর মতো বারান্দা দিয়েই আসতে পারলাম না। তাই ওই শ্বশুরটার জন্যই কত কষ্ট করতে হলো বলো তো। তিতলি বলে উঠল, হয়ে গেছে আপনার আজাইরা ফ্যাচাল পাড়া। একটু সিরিয়াস ভঙ্গিতে সাজ্জাদ বলে উঠল, তুমি আমার ফোন কেন রিসিভ করনি? জানো কতটা টেনশন হচ্ছিল? বোকা মাইয়া, কি ভাবছো আমি তোমার কাছে আসতে পারবো না? তাই তো ভেবেছিলাম। আহারে, তোমার ভাবনায় এক বালতি করলার জুস পড়লো। আজাইরা কথা বাদ দিয়ে কেন এসেছেন তাই বলেন। আরে রেগে যাচ্ছ কেন? রাগলে তোমাকে সেই লাগে একেবারে। চোখ টিপ দিল সাজ্জাদ। তিতলির মাথায় আগুন জ্বলে গেছে। যে করেই হোক এটাকে বের করতেই হবে। কিন্তু সাজ্জাদ তো নাছোড়বান্দা। অনেকক্ষণ থেকে তিতলিকে বিরক্ত করে তারপর চলে গেছে। আর সাজ্জাদ যে তার জন্য রান্নাঘরের জানালা দিয়ে
ঘরে আসছে। কি সাংঘাতিক ব্যাপার। পরের দিন তিতলি ভার্সিটিতে গিয়ে দেখলো কণিকা আসেনি। কি হলো মেয়েটার? ভাবতে ভাবতেই সামনে জিহাদকে দেখতে পেল। ও নিশ্চয়ই কিছু একটা জানবে, এটা ভেবেই জিহাদকে জিজ্ঞাসা করলে বলে ও নিজেই কিছু জানে না। এবার তিতলির মনে সন্দেহ হলো, কারণ কণিকা কখনো এমন করে না। তবে আজ কি হলো? ফোনটাও রিসিভ করছে না। তাই তিতলি ঠিক করলো ক্লাস শেষে কণিকার বাড়িতে যাবে। কিন্তু কিভাবে যাবে? ও তো কোনোদিনও ওদের বাড়িতে যায়নি। শুধু একবার ছোটবেলায় কণিকার জন্মদিনে গিয়েছিল। তারপর কি হলো? কণিকাকে বললেও নিয়ে যেত না ওদের বাড়িতে। তিতলি সবগুলো ক্লাস শেষ করলো। অবাক করা বিষয়, সাজ্জাদও আজ ভার্সিটিতে আসেনি। তাই তিতলি সহজেই বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে। কিন্তু ভাবছে কণিকার বাড়ি যাবে কি যাবে না। তারপর মনের আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে চলল কণিকার বাড়িতে। ঠিকানাটা জিহাদের থেকেই জোর করে নিয়েছে। কি আজব! ওর বাড়ি গেলে কি এমন হবে? যত সব। তুই তো ভুলেই গেছিস যে তোর পরিবার এখনো বেঁচে আছে। তাহলে এত বড় একটা সিদ্ধান্ত একা কেন নিতে গেলি? আজ যদি তোর কিছু হয়ে যেত তো কি হতো? রিল্যাক্স ভাই, আমি এমন কিছুই করিনি। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে আমি কারোর সাথে পালিয়ে যাচ্ছি, নয়তো মরতে। রিডিকিউলাস। রিডিকিউলাস তো আমি বলবো। তোকে কে বলেছে আম গাছে উঠতে? মনির কাকাকে বললে উনি তোকে পুরো আম গাছের আম পেড়ে দিত। তারপরও উঠেছিস আর গাছ থেকে বাদরের মতো লাফ দিয়েছিস। বাহ! আর তুই কি করেছিস? ভার্সিটিতে যাসনি কেন? তিতলিকে দেখতে যাওয়ার কথা মনে নেই? এ মা, দেখলি তো, তোর জন্য পেতনি, শুধুমাত্র তোর জন্য আমি আমার তিতলি জানের সাথে কথা বলতে পারলাম না, ওকে দেখতেও পারলাম না। বুঝলি তো? হয়েছে হয়েছে, অব যা। বাই দা ওয়ে, তুই কি ভুলে যাচ্ছিস আজ আমার জন্য তিতলিকে তুই পাচ্ছিস? আমি যদি প্ল্যানটা না বানাতাম তাহলে তুই ওকে দেখতেও পারতিস না। জি, আর আমি এর জন্য কৃতজ্ঞ। হঠাৎ কারোর হাতে তালি দেওয়ার শব্দে দুজনেই দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তিতলি এখানে? বাবা, খুব ভালো অ্যাক্টিং করিস। কণিকা, ওফস, তোর ভাইও তো আছে, খুব ভালো। কিন্তু আমি কেন? তিতলি, তুই এখানে কি করে? কেন, আশা করিসনি বুঝি? এর জন্যই তুই আমায় তোর বাসায় আসতে দিতি না, কারণ তুই তো আমাকে বোকা বানাবি, তাই না? কি বলছিস তুই তিতলি? এমন কিছুই নয়। তুই আমার কথাটা শোন। কোনো কথা না। তিতলি, আমার কথাটা তো অন্তত শুনবে তুমি। লিসেন টু মি। তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। সাজ্জাদ রেগে গিয়ে কথাগুলো বলে উঠল। নো মিস্টার সাজ্জাদ, আমি আপনার কথা শুনবো না। তুই ভুল বুঝতেছিস তিতলি, আমাকে অন্তত বলার সুযোগটা দে। যথেষ্ট হয়েছে, আমি আর নিতে পারবো না। ভালো থাকিস। বলেই তিতলি চলে আসে। পেছনে পেছনে সাজ্জাদ আর কণিকা আসতে নিলে কণিকা পায়ের ব্যথায় বসে পড়ে, আর সাজ্জাদ ওকে বিছানায় বসিয়ে তিতলির পেছনে গিয়ে দেখে তিতলি চলে গেছে। এদিকে কণিকা জিহাদকে ফোন দিলে জানতে পারে কিভাবে তিতলি অ্যাড্রেস নিয়েছে। তিতলি তার জন্য অনেক চিন্তা করছিল, যার জন্য কণিকার বাধাও মানেনি। চলে এসেছে বেস্ট ফ্রেন্ডের বাসায়। আর তিতলি ভাবছে আজ না এলে কখনো জানতেই পারতাম না কণিকা আর সাজ্জাদ ভাই বোন। এদিকে সাজ্জাদের মনে জন্মেছে প্রচুর ভয়। সে তার প্রিয়তমাকে হারিয়ে ফেলবে না তো? আজ তিন মনে তিন ধরনের হাহাকার। বাসার পাশের পার্কটায় বসে জল ফেলছে। আমার বান্ধবী আমার সাথে এমন করতে পারলো? কি হতো ও যদি বলতো ওর ভাই আছে, তাও আবার এই বজ্জাতটা? আমি কি ওর ভাইকে নিয়ে পালিয়ে যাব নাকি? আজব। তিতলি যখন এইসব ভাবনায় মশগুল, তখনই হঠাৎই তিতলির গালে একটা চড় বসিয়ে দিয়েছে। ব্যক্তিটা কণিকা দেখে তিতলি কিছুই বলেনি। যতই হোক, বেস্ট ফ্রেন্ড বলে কথা। তুই আমায় চড় মারলি কেন? তোরে তো শুধু চড় না, লাথি উষ্ঠা কিল ঘুষি সব মারতে মন চাচ্ছে। তুই আমার কথা না শুনে চলে এসেছিস কেন? তোর কাছে শোনার মতো আরো কিছু বাকি আছে নাকি? ভাবলাম তোর পার্সোনাল বিষয়ে আমি কেন থাকবো। তোর কথা লুকাতে ইচ্ছে হয়েছিল, তাই লুকিয়েছিস। এ আর এমন কি? কি লুকিয়েছি আমি তোর থেকে?
আমার A to Z তুই জানিস। সত্যি তাই? কই, আমি তো জানতাম তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। তোর ভাই ছিল, জানতাম না তো? আমার ভাই ছিল না, এখনো আছে। আর আমিও তো জানি তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। কখনো কাজিনদেরও বুঝি সবার সাথে পরিচয় করিয়ে দিস? তিতলি এবার ভুরু কুঁচকে বলল, মানে? আমি তোর কথা বুঝতে পারছি না। আরে গাধি, সাজ্জাদ আমার আপন ভাই না, চাচতো ভাই, কিন্তু নিজের ভাইয়ের চেয়েও বেশি সে। বড় বাবার একমাত্র সন্তান। তার মানে? জি, তার মানে আপনি আমাকে ভুল বুঝেছেন। ভার্সিটিতে তো কখনো ভাই বলে পরিচয় দিসনি তুই। ওইটা সাজ্জাদের বারণ ছিল। ভার্সিটিতে তাকে টিচারের সম্মান দিতে বলা হয়েছে। তাহলে কখনো আমায় তোর বাসায় কেন যেতে দিতি না? তোর কথা ভেবে। মানে? আমার কথা মানে? সাজ্জাদ তোর ওপরে ছোটবেলা থেকেই পাগল। তোর বিষয়ে ওভার পসেসিভ ছিল, যা হয়তো তুই তখন দেখলে ভয় পেতিস, কিন্তু আমি তো অভ্যস্ত ছিলাম, তাই তেমন ভয় পাইনি। আর মূলত তোর থেকে সাজ্জাদকে দূরে রাখতেই এই প্ল্যান। তার মানে সেদিন রেস্টুরেন্টে ইচ্ছে করেই আমার ডিয়ার দিয়েছিলি? ইয়েস বেবি। তোর ইয়েসের গুল্লি মারি আমি। তোর জন্য আমার ঠোঁট তেনা তেনা হয়ে গেছে, সাথে আমার গালও যোগ হয়েছে। তুই এইসবের নাটের গুড়, দাঁড়া তুই। বলেই তিতলি কণিকার পেছনে ছুট লাগালো। অনেকক্ষণ দৌড়ে দুজনেই টায়ার্ড হয়ে বেঞ্চিতে বসে পড়ে আর হাসতে লাগে। হাসি থামিয়ে তিতলি বলা শুরু করে, তা কবে থেকে চলছে এইসব? এই ঘটনা আজকালের নয়, বরং অনেক পুরানো। সাজ্জাদ তোকে মনে প্রাণে চাই। ওকে এতদিন আমি শর্ত দিয়েছিলাম তোর সাথে দেখা না করার, তবেই আমি তোকে তার হতে সাহায্য করব। তোকে দেখতে পাবে না সেই শোকে ও বিদেশে চলে গিয়েছিল। যদিও আমি তাকে বছরে তোর একটা করে ছবি পাঠাতাম, আর বিদেশ থেকে তোর জন্য আসতো হাজারো চিঠি, যা কোনোদিনও আমি তোকে দেইনি, তবে আজ দেব। বলেই কণিকা ছুটে গিয়ে একটা বাক্স লেটার এগিয়ে দিল আমার দিকে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কণিকা হাতের ইশারায় আমাকে বাক্সটা নিতে বলল। আমি নিলাম, আর একটা একটা করে লেটার পড়া শুরু করলাম। আজব বিষয়, প্রতিটা লেটারেই লেখা, তুমি একান্তই আমার, তাই দূরেই থাকছি, তবে খুব জলদি তোমার কাছে থাকবো তিতলি জান। আমি অবাক হয়ে একবার কণিকার দিকে তো একবার লেটারের দিকে তাকাচ্ছি। মানে কি? একটা ছেলে আমাকে সেই ছোটবেলা থেকেই মনে প্রাণে ভালোবাসে, আর আমি জানিও না? কণিকা তখন বলে উঠল, এইগুলো তো তাও ভালো ছিল, কিন্তু সেদিনের ঘটনার পর সাজ্জাদ আর রুম থেকেও বের হয়নি। মনে মনে খুব ভয় পাচ্ছে তোকে হারানোর। পাগল বানিয়ে ছেড়েছিস আমার ভাইটাকে। তিতলি মনোযোগ দিয়ে কণিকার কথাগুলো শুনছিল, তারপর বলে উঠল, এই কথাটা সে একবারও আমায় বলতে পারলো না? এত তাড়াতাড়ি তো আমি মানব না রে। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস রে? ইয়েস। বলেই দুজনেই হেসে দিল। সাজ্জাদ নিজের রুমে মনমরা হয়ে বসে আছে, একদম অগোছালো ভাবে, যেন অনেক মূল্যবান জিনিস তার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু হঠাৎ যেন প্রাণ ফিরে পেয়েছে তিতলির আওয়াজে। দৌড়ে গিয়ে দেখে ড্রয়িং রুমে কণিকা আর তিতলি রীতিমতো ঝগড়া করছে। তুই আমাকে মিথ্যে বলে এখন আবারও ঝগড়া করছিস? তো তোর সাথে আর কি ভালো হবে রে? হ্যাঁ, তুই যে যা ডিজার্ভ করে। আবার তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমাকে শাসাচ্ছিস। দরকার পড়লে তোর শ্বশুর বাড়িতে চলে যাব তোকে শাসাতে, মনে রাখিস। আর কাল যদি কেউ ভার্সিটিতে না আসে, তোর যে একটা পা ভালো আছে না, তাও এসে ভেঙে দিয়ে যাব একেবারে। বলেই তিতলি বাসা থেকে বেরিয়ে যায়। আর কণিকা আর চোখে ভাইয়ের অবস্থা দেখে মুচকি হাসে, যা সাজ্জাদ দেখতে পায়নি। সাজ্জাদ নিচে নেমে কণিকাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কণিকা ভারী গলায় বলে, কি আর হবে, দেমাগি মেয়ে একটা, শুধু নিজের মর্জি চলায়। যাব না কাল ভার্সিটি। আর তুই না যাবি? দেখি কি করে সে। এভাবে বলিস না বোন আমার, আমার জন্য তোর বন্ধুত্বের সমস্যা হচ্ছে, আমাকে ক্ষমা করে দিস। এবার কণিকা ভাইয়ের কান্না দেখে আর পারল না অ্যাক্টিং করতে, ভাইকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না। এত ভালোবাসিস তুই তিতলিকে, ওকে বলিসনি কেন রে?
হয়তো আর কখনো বলবো না। তোরা তোদের বন্ধুত্ব ভাঙতে দিস না। তাতে যদি আমার চলে যেতে হয় তো আমি চলে যাব। এই না না, তুই যাবি কেন? আর তিতলি সব জানে তোর ব্যাপারে। আর না আমাদের বন্ধুত্ব কখনো ভেঙেছে বা ভাঙবে। আমরা এভাবেই কথা বলি। কিন্তু ও যখন রেগে থাকে তখন সবাইকেই ও শাসায়। কিন্তু ও তোকে এত সহজে মানবে না, তা ঠিক জানি। তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে, বুঝলি? সাজ্জাদ এবার খুশি হয়ে যায়, বলে, সে যত লাগে কাঠখড় আমি পোড়াবো। কিন্তু তোর কথা শুনে আমার কি যে খুশি লাগছে বোঝাতে পারবো না। এর জন্য আমার থেকে একটা গিফট তো পাবি শিওর। সাজ্জাদ এত খুশি হয়েছে যে তার সীমানা মাপা নেই। সে তার তিতলি জানকে ফিরে পেতে পারে এই ভেবেই রাত পার করে দিয়েছে। অন্যদিকে তিতলিও আজ লঘু খুশি, কেননা তার তার জানা নেই। কিন্তু এইটা ভেবে অবাক লাগছে যে সেই ছোট্টবেলা থেকে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসে, যার সবটা জুড়ে তিতলির বসবাস। আনমনে হেসে দিল তিতলি, আর মনে মনে বলছে, এত সহজে তো আপনাকে ক্ষমা করব না মিস্টার বজ্জাত। আগে আপনাকে জ্বালিয়ে নি, তারপরে না দেখা যাবে। তিতাস সাহেব মেয়ের রুমের সামনে দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ মেয়ের হাসির শব্দ শুনে উকি দেয় দরজায়। দেখে মেয়ে একা একাই হাসছে, যা দেখে তার মনটা ভালো হয়ে যায়। দরজায় নক করে ভেতরে আসে। কি রে মা, তুই কি প্রেমে পড়েছিস? তিতলি এবার ভ্যাপাচাকা খেয়ে যায়। কি কি বলছো বাবা? এমন কিছুই না। ধ্যাত, কই ভাবলাম মেয়ের প্রেম কাহিনী শুনবো। আচ্ছা, তুই কেন প্রেম করিস না বলতো? সবাই প্রেম করে, আর আমার মেয়ে হয়ে সে চেয়ে চেয়ে দেখে। কি অদ্ভুত! সত্যি বাবা, কি অদ্ভুত! তুমি আমার বাবা হয়ে প্রেম করাতে চাইছো? কি আজব তুমি বাবা! আহা, রাখছিস কেন? আমি তো এমনি বললাম। তিতলির সাথে তিতাস সাহেব কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলেন। মুচকি হেসে মনে মনে বলছে, মামনি, তুই তো কারোর প্রেমে পড়েই গেছিস, কিন্তু বুঝতেও পারছিস না। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি কণিকার অপেক্ষায়। এই মেয়ে আমাকে সবসময় অপেক্ষা করায়। ইচ্ছে তো করে তুলে আছাড় মারি, ফাজিল মেয়ে একটা। যখন মনে মনে কণিকাকে হাজারটা বকা দিচ্ছি, তখনই ম্যাডামের আগমন ঘটল। আপনি আসতে পেরেছেন ম্যাম? আজ আপনার আগে আমার আসা উচিত ছিল। সরি রে, আসলে রেডি হতে সময় লেগে গেছে। আর এগুলো, সরি রে। একটা সরি বুঝলাম, কিন্তু এতগুলো সরি কিসের জন্য রে? আসলে, কি আসলে? আসলে আমি সাজ্জাদকে না সব বলে দিয়েছি। কি? তুই জীবনেও ভালো হবি না, বুঝলি? কেন বলেছিস তুই? তারপর কণিকা সব খুলে বলে, সাজ্জাদের সব কথা। তিতলি শুনে স্তব্ধ হয়ে যায়। এই ছেলে পারেও বটে। কিন্তু তিতলির মাথায় এখন আরেকটা দুষ্টু প্ল্যান এসে গেছে। যেই না কণিকার দিকে মুচকি হেসে আর চোখে তাকিয়েছি, তৎক্ষণাৎই কণিকা বলে ওঠে, দেখ তিতলি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই কোনো আকাম করতে যাচ্ছিস, কিন্তু এতে যেন আমার ভাইয়ের কিছু না হয়। কণিকার থুতনি ধরে তিতলি বলে ওঠে, ওরে আমার ভাইয়ের একনিষ্ঠ বোন রে, তোর ভাইকে আমি একটু ঘুরাই, তারপর দেখা যাবে। এমনিতেও বেচারা তোর প্রেমে পুরাই পাগল হয়ে গেছে, এখন আবারও ঘুরাবি? কেমন রে তুই? আরে দেখ না কি করি। বজ্জাতটা আগে আমাকে বলে দিলে তো কিছু হতো না, শুধু শুধু এমন কাম করতো যে ডরাইতাম। তুই ডরাইতি, এটাও বিশ্বাস করতে হবে আমাকে? বলেই কণিকা হা হা করে হাসা শুরু করে দিল। তিতলি এবার রেগে কণিকাকে বলছে, তুমি তো আর জানো না তোমার গুণধর ভাই কি করেছে। থাক, আমার জানা লাগবে না তোদের পার্সোনাল বিষয়। তো তিতলি ডিয়ার, শুরু হয়ে যাক মিস্টার বজ্জাত মিশন। সাজ্জাদের আজ সকাল থেকে মনটা খচখচ করছে কেন জানি, সাথে খুব ভয়ও করছে। ভার্সিটি গিয়েই তার মেজাজটা তুঙ্গে। তিতলি একটা ছেলের হাতে হাত রেখে শুভ দৃষ্টি বিনিময় করছে, যা দেখে সাজ্জাদের চোখ থেকে আগুন ঝরছে। কিছু বলার জন্য এগিয়ে গিয়েও ফিরে এলো আর এক রহস্যময় হাসি দিল। সাজ্জাদ মনে মনে বলল, ওকে মাই ডিয়ার তিতলি জান, তুমি যেভাবে চাইবে সেভাবেই সবকিছু হবে।
মনে মনে বলে সাজ্জাদ ক্লাস নিতে শুরু করলো। এবার তিতলি আর কণিকা দুজনেই হাঁ করে সাজ্জাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিরে কণিকা, তোর ভাইয়ের তো কোনো হেলদোলই নেই, এ নাকি আবার আমায় ভালোবাসে। আরে ধুর, তোকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্ল্যান ফ্লপ হলো নাকি তাই সন্দেহ হচ্ছে। আরে কি বলিস, আমাদের প্ল্যান ফ্লপ হয়েছে? এমন রেকর্ড আছে নাকি? তা নেই, কিন্তু ভুলে যাস না, এটা যে কেউ নয়, এটা দ্য গ্রেট সাজ্জাদ আহমেদ তুফাত, বিখ্যাত। কি আর এমন কি, এমনি এমনি কি হয়েছে? আরে না, দেখতে থাক, আগে আগে হোতা হে কেহা, তুই মার খাবি শিওর। তিতলি ভেবেছিল ওর সাথে কোনো ছেলেকে দেখলে সাজ্জাদ রিয়াক্ট করবে, তাই রবিন ভাইকে বলে একটা ছেলেকে হায়ার করে। কিন্তু হাই কপাল, দেখা যাক আগে কি হয়। তিতলি আর কণিকা ক্লাসে গিয়ে সব ক্লাস করে। সাজ্জাদের ক্লাসে তিতলি খুব তীক্ষ্ণভাবে দরজার দিকে তাকিয়ে আছে, লক্ষ্য সাজ্জাদের রিয়াকশন দেখা। যখনই সাজ্জাদ ক্লাসে ঢুকলো, তিতলির সাথে চোখাচোখি হয়ে গেল, আর সাজ্জাদ রহস্যময় হাসি দিয়ে তিতলিকে চোখ টিপ দিল, যা দেখে তিতলির মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেছে। স্বাভাবিক হয়ে কণিকার পা মারিয়ে দিল। আহ, চিৎকার করে ওঠে কণিকা। হু আর ইউ শাউটিং মিস কণিকা? পা মারিয়ে দিলে তো তিত। কণিকা তিতলির দিকে তাকাতেই তিতলি মাথা দিয়ে না করে আর কিছু একটা ইশারা করে, যা সাজ্জাদের চোখ এড়ায় না। আসলে স্যার, আমার পেটটা ব্যথা করছে, আমি ওয়াশরুমে যাব। ওকে গো। স্যার, আমিও ওর সাথে যাই। কেন, আপনারও পেটে ব্যথা করছে? খবিস কোথাকার, তোকে কেন বলবো রে, আস্ত একটা অসভ্য। না মানে স্যার, কণিকার তো হেল্প লাগতে পারে তাই বলছিলাম আর কি। হুম, ঠিক আছে, আপনিও যান। এক প্রকার হাসি চাপিয়ে বেরিয়ে এলো তিতলি আর কণিকা। দৌড়ে কিছু দূর এসে দুজনেই হাসতে লাগলো। চল শুরু করি আমাদের কাজ। সে ঠিক আছে, কিন্তু তিতু, আমার না খুব ভয় লাগছে। সাজ্জাদ বুঝতে পারলে খবর আছে। আরে রাখ তোর খবর, দেখা যাবে। তিতলি মনে মনে সাজ্জাদের গোষ্ঠী ষষ্ঠী পুজো করছে, কারণ তিতলির প্ল্যান সম্পর্কে যেন তাকে তুলে নিয়ে এসেছে ফর্ম হাউস। তো জান, কি যেন তোমার প্ল্যান করছিলে? দেখুন, তেমন কিছু না। না, আমি বলছি কেমন কিছু বলো। আপনি ভেবেছেন আমি আপনাকে ওই ছেলেটার সাথে দেখে রিয়াক্ট করব। আমি রিয়াক্ট করেছিলামও, কিন্তু কি বলো তো, তোমার বান্ধবী আর তুমি এত বাজে অ্যাক্টিং করো যা আমার চোখে পড়ে যায়। আবার আমাকে বোকা বানিয়ে ক্লাসের ব্যাংক করো। বা, সাব্বাস দিতে হয় তাহলে তোমাদের। আপনি এত চালাক কেন? তিতলি মুখ গোমড়া করে জিজ্ঞাসা করে। আপনি এত চালাক কেন গো? মুচকি হেসে সাজ্জাদও ভেঙিয়ে দেয়। আপনার বান্ধবী আমার বোন হয়, তা জানেন তো নিশ্চয়। ওর সকল দুর্বলতা আমি জানি, তাই কথা ওর মুখ থেকে বের করতে তেমন কিছু করতে হয়নি আমার। তার মানে কণিকা আমায় ধোকা দিয়েছে? না, ও তো এমন না। আপনি নিশ্চয় ওকে কিছু বলেছেন। আপনি শাস্তি দিয়েছি, এখন তোমাকেও দিব। তবে তোমার শাস্তি তো স্পেশাল। তৎক্ষণাৎই তিতলি নিজের দুই গালে হাত দিয়ে রাখে, তাতে যেন সাজ্জাদের আরো সুবিধা হলো। সাজ্জাদ মুচকি হেসে তিতলির হাতের ওপরে নিজের হাতটা দিয়ে চাপ দিতেই তিতলির হাতটা লক হয়ে গেল আর ঠোঁট বের হয়ে এলো। সাজ্জাদ পরম আবেশে তিতলির ঠোঁটটাকে গ্রহণ করছে। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ তিতলিকে ছাড়ে, দুজনেই হাঁপিয়ে গেছে। তিতলি এখনো চোখটা বন্ধ করে আছে। তখনই সাজ্জাদ তিতলিকে বলল, জানো, তুমি না চাইতেও আমাকে অনেক সাহায্য করো, তার প্রমাণ একটু আগেই পেলে। আমি বাসায় যাব। সাজ্জাদ তিতলিকে তার বাসায় দিয়ে আসতে যাচ্ছে। গাড়িতে তিতলি গাল ফুলিয়ে বসে আছে। সাজ্জাদ অনেক চেষ্টা করেও তিতলির মুখ থেকে কথা বের করতে পারেনি। হঠাৎ গাড়ি থামানোতে তিতলি অবাক হয়ে কথা বলেনি। সাজ্জাদ এবার বেশ রেগে গেছে। কি সমস্যা, কথা বলছো না কেন? তিতলি নিশ্চুপ হয়ে বসে আছে। ওকে, যেভাবে কথা বোঝাবে ওভাবেই বলবো। ভাবছিলাম বিয়ের আগে কিছু করব না, কিন্তু তুমি তো
রোমান্টিক কনভারসেশন বেশি পছন্দ করো তাই না? বলেই সাজ্জাদ নিজের জ্যাকেটটা খুলে ফেলল, যা দেখে তিতলির চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। তিতলির নাক মুখ দিয়ে ঢেকে চিৎকার করে বলে উঠল, না না, এমন করবেন না, আমি আপনার কথা শুনবো আর কথাও বলবো। সাজ্জাদ এবার বাঁকা হেসে বলল, এই তো, গুড গার্ল, আগে কথাগুলো মানলে এত কিছু করতাম না। তুমিও না ভালো কথার মানুষ না। তিতলি এবার গাল ফুলিয়ে ভুরু কুঁচকে বলে, কি, আমি ভালো কথার মানুষ না? সাজ্জাদ এবার আমতা আমতা করে বলে উঠল, আরে আসলে ওভাবে বলতে চাইনি, বোঝার চেষ্টা করো। তিতলি হঠাৎ খেয়াল করলো ও রেগে থাকলে সাজ্জাদ পুরো ভিজে বেড়াল হয়ে যায়। ব্যাস, তিতলির মাথায় এবার শয়তানি বুদ্ধিও চলে এলো। তিতলি মনে মনে বলল, ওরে বজ্জাত, তোকে তো জ্বালানোর প্ল্যান আমি পেয়ে গেছি, খালি আমাকে চুমু দেওয়া তাই না? আজ এমন জ্বালানো জ্বালাবো, বাপ বাপ করতে করতে পালাবি। সাজ্জাদ গাড়ি চালানো শুরু করলে তিতলি বলতে শুরু করলো, আচ্ছা, আজকে আপনি ফ্রি আছেন? তোমার জন্য অলওয়েজ ফিরে আসি। কেন? আসলে আজ আমার ঘুরতে ইচ্ছে করছে, যদি ঘুরতে নিয়ে যেতেন। সাজ্জাদ ভুরু কুঁচকে একবার তিতলির দিকে তাকিয়ে বলল, ওকে, নিয়ে যাব, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, তুমি আবার কোনো বদবুদ্ধি করছো না তো? কি, আমি বদবুদ্ধি করছি? আপনি বলতেই পারেন নিয়ে যাবেন না, এত কাহিনী করার কি আছে? আরে আমি কি তাই বলেছি নাকি? নিয়ে যাব তো ঘুরতে, রাগ করো কেন? হুম, ওরে, কেউ বাক্স ছাড়, আমার নাচতে ইচ্ছে করছে, এই বজ্জাতটাকে জব্দ করতে পারছি, এবার অনেক জ্বালাবো এটাকে। সাজ্জাদ তিতলির দিকে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নিল, আর তিতলি খুশি মনে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। মনে মনে খুশি হয়েছে, যতই মুখে বলুক না কেন, মনে মনে ঠিকই বজ্জাতটাকে ভালোবেসে ফেলেছে, যার জন্য তার আশেপাশে থাকা প্রতিটা মুহূর্ত ভালো লাগে তার। তার কথা ভেবে একা একা হাসতে ভালো লাগে, যার জন্য নিজেকে গোপন করে চলেছি বারংবার। ভাবতেই তিতলির মুখে হাসি ফুটে উঠল। তিতলি সাজ্জাদকে গাড়ি থেকে নামতে বলে। সাজ্জাদ জিজ্ঞাসা করে বলে, সামনে তাকাতে। সামনে কিছু দূর যেতেই চোখে পড়ল বহমান নদী আর চারপাশে অনেক ঘাস। সামনে একটা ছোট চায়ের টং। সাজ্জাদ পাশে তাকাতেই দেখল তিতলির হাসি মুখ, যা দেখে সাজ্জাদ আপনা আপনি হেসে দিল। এই জায়গা তুমি কিভাবে চেনো? আসলে আমার যখন মন খারাপ থাকে না, আমি এখানে এসে এই চেঁচার টঙের চা খাই। এবারও প্রমাণ হলো তুমি আর আমি এক, আমাদের মনেরও অনেক মিল। কারণ আমারও মন খারাপ হলে আগে এখানে চলে আসতাম, পরে বিদেশে চলে যাওয়ায় আর আশা হয়ে উঠতো না। তিতলি অবাক হলো সাজ্জাদের সামনে, স্মিত হাসলো। তিতলি আর সাজ্জাদ পাশাপাশি নদীর ধারে বসে আছে। অনেকক্ষণ কেউ কারোর সাথে কথা বলল না। নীরবতা ভেঙে তিতলি বলল, জানেন, ভেবেছিলাম আজকে আপনাকে অনেক জ্বালাবো, সারাদিন এত এত বিরক্ত করব যে আপনি বাপ বাপ করতে করতে পালাবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমার এই ইচ্ছেটা একদমই পাচ্ছে না, কারণ আমার সেটা অজানা। তোমার অজানা থাকতে পারে তিতলি, কিন্তু আমার অজানা না জান। আমি জানি কেন তোমার ইচ্ছে করছে না। তিতলি এবার ঘাড় ঘুরিয়ে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে, বলল, কেন? আমার প্রেমে পড়ে গেছো তাই। চোখটা বন্ধ করে সাজ্জাদ বলে উঠল, আপনাকে কে বলল আমি আপনার প্রেমে পড়েছি? আপনি ভুল জানেন। সাজ্জাদ এবার একটু হেসে বলল, ভুল না, এটা আমার বিশ্বাস। তিতলি আর কিছুই বলল না, জানে বলেও লাভ নেই। তাই সাজ্জাদকে নিয়ে টঙের চা খেয়ে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো। রাত প্রায় 10টা 56 মিনিট। তিতলি শাওয়ার নিয়ে বেরিয়েছে। রাতে শাওয়ার নেওয়া তিতলির অভ্যাস, এর জন্য তিতলির অনেক ঠান্ডার সমস্যাও আছে, কিন্তু কিছুতেই তিতলি তার এই বদ অভ্যাস ছাড়তে পারে না। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে চলে গেল বারান্দায়। নয়নতারার গাছটায় অনেকগুলো ফুল এসেছে, কিন্তু কিছুদিন ধরে তিতলি ফুলগুলোকে ছুঁয়েও দেখেনি। তাই আজ ফুলগুলোকে দেখেই যেন তার মনটা খুশিতে নেচে উঠল। মুখে এক চিলতে হাসি নিয়ে ফুলগুলোকে ছুঁয়ে দিল। হঠাৎ ফোনের আওয়াজে তিতলির ধ্যান ফিরল। হাসি মুখে ফোনটা তুলল।
ফোনের দিকে না তাকিয়ে। হ্যালো, সাজ্জাদ হাল্লাদি সুরে বলল। আমার তো ওই ফুলটার প্রতি বড্ড হিংসে হচ্ছে তিতলি জান। তিতলি এবার ফোনের দিকে তাকিয়ে বলে, আপনি এত ফোন দিচ্ছেন কেন? আর হিংসে হচ্ছে মানে? তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এসেছি। চলে এসেছেন মানে? আশেপাশে তাকিয়ে তিতলি দেখে নিচে রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে তিতলির সাথে ফোনে কথা বলছে সাজ্জাদ। তিতলিকে দেখে হাত দিয়ে ইশারা করলো। তিতলি অবাক হয়ে তাকিয়ে আছে। জানো তিতলি জান, আমার খুব ইচ্ছে হয় তুমি আমাকেও ওই ফুলটার মতো ছুঁয়ে দেবে। তিতলি লজ্জায় লাল হয়ে গেছে, তাই আর কিছু বলতে পারেনি। শুধু সাজ্জাদকেই বাই বলে ভেতরে চলে গেছে। যা দেখে সাজ্জাদ হেসে দেয়। আর তিতলি জান মনে হয় খুব বেশি লজ্জা পেয়ে গেছে বলেই সাজ্জাদ গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু তিতলি আর সাজ্জাদ বাদে আরো একজন তাদের দিকে হা করে তাকিয়ে সব পর্যবেক্ষণ করছিল। তিতলির রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন, সব সময় লজ্জা দিবে। তখনই তিতলির বাসায় কলিং বেলটা বেজে ওঠে। অনেকক্ষণ বেল বাজতে থাকে। তিতলি গেট খুলতে যেতে যেতে বলতে থাকে, আরে কি অবস্থায়, এত রাতে আবার কে? আর কেউ দরজা খুলছেই না কেন? তিতলি দরজার কাছে গিয়ে দেখে তার বাবার হাতে একটা খাম। তিতাস সাহেব খামটা তিতলির দিকে এগিয়ে দিলেন। দেখ তো মামুনি, বলল, তোর জন্য নাকি এসেছে? আমার জন্য? কিন্তু কে পাঠালো? আর এত রাতে দেওয়ার মানেটা কি? জানি না, তবে একটা মেয়ে এসেছিল। ওকে। তিতলি খামটা নিয়ে তার রুমে চলে গেল আর খামটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কে পাঠাতে পারে। তৎক্ষণাৎই নিজের কৌতূহল মেটাতে খামটা খুলে যা দেখে তাতে করে ওর চোখ ছানা বড়া। তিতলির হাত থেকে খামটা পড়ে যায় আর চোখ নামতে থাকে অশ্রুধারা। অনেক চেষ্টা করেও তিতলি নিজের কান্নাটা থামাতে পারছে না, কেননা এই কয়দিনের সাজ্জাদকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। কি করবে ও? দূরে সরে যাবে? না, সাজ্জাদকে জিজ্ঞাসা করবে কেন ওর সাথে এমন করলো। কিন্তু সাজ্জাদ তো ওকে মুখেই কখনো বলেনি যে ও তিতলিকে ভালোবাসে। তাহলে কিসের ভিত্তিতে সে সাজ্জাদের সামনে যাবে? তাই সেদিন তিতলি কিছুদিনের জন্য তার পিপি মানে ফুপির বাসায় চলে যায়। আর যাওয়ার আগেই সবাইকে বলে যায় যেন কেউ ওর ঠিকানা জানতে চাইলে না বলে, এমনকি ওর বন্ধু বান্ধবীদেরকেও না বলে। তিতাস সাহেব তিতলিকে অনেক জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। এই এক বছরে তিতলি অনেকটা বদলে গেলেও সাজ্জাদের প্রতি অভিমান বিন্দু মাত্র কমেনি। এখনো সে সাজ্জাদের জন্য কান্না করে, কোনো কারণ ছাড়াই। সাজ্জাদ যে খুব ভালো আছে তাও কিন্তু নয়। ও এই এক বছরে তিতলির অনেকবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, বরাবরই ফলাফল শূন্য। কিন্তু হার মানেনি। সাজ্জাদ এখনো বুঝতে পারছে না কেন তিতলি নিজেকে ওর থেকে আড়াল করেছে। কি চাই তিতলি? সাজ্জাদ এতটুকু শিওর যে তিতলির কিছু তো একটা হয়েছে, কেননা তিতলিকে সে যতটুকু জানে তাতে বুঝতে পেরেছে যে তিতলি সাজ্জাদকে ভালোবেসে ফেলেছিল। সাজ্জাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল প্রতি রাতে তিতলির রুমে প্রবেশ করা, কেননা এখানে সে তার প্রিয়তমার অস্তিত্ব টের পেত। হঠাৎ একদিন সাজ্জাদের হাতে খামটা পড়ে যায় আর তা দেখে সাজ্জাদ নিজেই স্তব্ধ হয়ে যায়। খামে কিছু ছবি আর একটা ডকুমেন্ট, যার সাথে একটা চিঠি। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সাজ্জাদ আর একটা মেয়েকে জড়িয়ে ধরেছে আর কিছু পেপারে সাইন করছে তার ছবি। এবং যে ডকুমেন্ট পাঠিয়েছে তার রেজিস্ট্রি পেপার। আর চিঠি পড়ে সাজ্জাদ আরো অবাক হয়। চিঠিতে লেখা আছে, তিতলি, তুমি আমার আর সাজ্জাদের জীবন থেকে চলে যাও। সাজ্জাদ তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য সে আমার সাথে সংসার ভাঙতে চাইছে। হয়তো বিশ্বাস করবে না, তাই আমাদের বিয়ের কিছু ছবি আর পেপার পাঠালাম। কিন্তু প্লিজ তুমি চলে যাও। ইতি রিফা। চিঠিটা হাতে মুঠ করে ধরেছে সাজ্জাদ। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়ের সাহস কি করে হয় আমার আর তিতলির মাঝখানে আসার? একে তো আমি কিছুতেই ছাড়বো না।
সাজ্জাদ তিতলির বাসা থেকে বের হতে গেলে হঠাৎ থেমে যায় তিতলির বাবার কণ্ঠস্বর শুনে। তিতলির বাবা ফোনে তিতলির সাথে কথা বলছে এবং তিতলি তার বাসায় আসছে কথাটা শুনে সাজ্জাদের চোখে পানি চলে আসে। খুশিতে কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখবে। পরের দিন সকালে তিতাস সাহেবের সাথে দেখা করতে সাজ্জাদ আর তার বাবা আসে। সাজ্জাদ তিতাস সাহেবকে সব খুলে বলে আর অনুমতি চায় তিতলির অভিমান ভাঙিয়ে তার অর্ধাঙ্গিনী বানানোর। তিতাস সাহেব সব কিছু বিবেচনা করে সাজ্জাদের প্রস্তাবে মত দেয়, কিন্তু শর্ত জুড়ে দেয় সে তার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করবে না। সাজ্জাদ বাঁকা হেসে বিষয়টা তার উপরে ছেড়ে দিয়ে বলে। কিছুদিন পরই সাজ্জাদ তিতলিকে দেখতে এসে সবার সামনেই চুমু দেয়। বর্তমানে সাজ্জাদ ছাদে শুয়ে তারা দেখছে আর তিতলির কথা ভাবছে। সাজ্জাদ বলছে, না তিতলি জান, কাজটা তুমি ঠিক করনি। এই একটা বছর যে আমার কেমন বিষের মতো লেগেছে তোমাকে বলে বোঝানো যাবে না। তাই এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, কিন্তু তার আগে আমাকে তোমাকে আমার ঘরণী বানিয়ে তারপর। তিতলির মেজার একদম তুঙ্গে, কারণটা তার বাবাকে সে এতবার করে বলল, তাও তার বাবা তাকে সাজ্জাদের সাথেই বিয়ে দেবে। এটাই শেষ কথা। তিতলি কিছুতেই বুঝতে পারছে না তার বাবাকে। বাবা, সে তো একজন বিবাহিত পুরুষ, তার সাথে আমার কি করে বিয়ে হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাজ্জাদ কি তোমায় নিজে বলেছে সে বিবাহিত? নিজে বলেনি, কিন্তু ও রিফা বলে মেয়েটি, সে নিজে আমায় সব প্রমাণ পাঠিয়েছে। কোথায় প্রমাণ? তিতলি নিজের রুমে তন্ন তন্ন করে খুঁজেও সেই প্রমাণগুলো আর পায়নি। কোথায় গেল প্রমাণগুলো? তিতাস সাহেব তিতলির রুমে প্রবেশ করে। কি তিতলি, পেলে প্রমাণ? না, কিন্তু প্রমাণগুলো আমি এখানেই রেখে গিয়েছিলাম। শুধু শুধু সাজ্জাদের উপরে দোষ দিচ্ছ। শোনো তিতলি, সবসময় অন্যের কথার উপরে ভিত্তি খুঁজলে অনেক কাছের জিনিসও হারিয়ে ফেলতে পারো। তাই সবসময় যাচাই বাছাই করে অন্যের কথা বিশ্বাস করবে, ঠিক আছে? হুম, সত্যি তো। আমি তো এই মেয়ের সাথে শুধু ফোনে একবার কথা বলেছি, তাও প্রমাণ পাওয়ার পর। আমি কিছু যাচাই কেন করলাম না? কালকেই আমায় সাজ্জাদের সাথে কথা বলতে হবে। রাত 8:15। সাজ্জাদ একটা চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে আছে, আর ঠিক তার সামনে বসে আছে এক ব্যক্তি। আমি যেই সময় বলবো শুধু সেই সময় নিয়ে হাজির হবে, বাকিটা আমি দেখে নেব, আর অ্যাড্রেস আমি পাঠিয়ে দিব। ওকে স্যার। ওকে, গো নাও। তৎক্ষণাৎ লোকটি বেরিয়ে গেল আর সাজ্জাদের ফোনে কল এলো। তিতলির নাম ভেসে ওঠায় সাজ্জাদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার তিতলি জান। ফোনটা তুলে কানে নিয়ে বলে উঠল সাজ্জাদ, তুমি আমায় এত মিস করছিলে তিতলি জান? বাজে বকা বন্ধ করুন আর বলুন কণিকা আমার ফোন কেন ধরছে না। আপনি কাউকে কিছু না বলে পালিয়ে যাবেন, ইভেন বেস্ট ফ্রেন্ডকেও না? সে কি আপনার আসার খুশিতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তুমি চলে যাওয়ায় কণিকা অনেক ভেঙে পড়ে। হয়তো অভিমানের পালা খুব বেশি ভারী হয়ে গেছে, তাই তুলছে না। বাকিটা তুমি দেখো। ও আল্লাহ, এই মেয়ের রাগ ভাঙানো যে কত কষ্টকর। যাই হোক, আমারই ভুল। যাক, শিকার তো গেলে আমার ভুল। সব হয়েছে আপনার জন্য। কিছুক্ষণ থেমে তারপর বলল, কাল আমার সাথে দেখা করতে পারবেন? সাজ্জাদ তখন বলে উঠল, তুমি বললে এখনই চলে আসি? না না, কালকে ভার্সিটির সামনে রেস্টুরেন্টে চলে আসবেন। ওকে। সকাল সকাল তিতলি ছুটেছে কণিকার রাগ ভাঙাতে। সেই কখন থেকে কণিকার রুমে বসে আছে, কিন্তু কণিকা কোনো কথাই বলছে না তিতলির সাথে। তিতলির এখন রাগ মাথায় ফেটে যাচ্ছে, কি করবে? হঠাৎ করে তিতলি একটা শোপিস তুলে ভেঙে ফেলে, যার ফলে হাতটা কেটে যায়। আর কণিকার রাগ মুহূর্তেই শেষ হয়ে তিতলির হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাগী চোখে তিতলির দিকে তাকিয়ে থেকে তিতলির গালে কষে একটা চড় বসিয়ে দিয়েছে। একে তো এমন কাজ করেছিস যে মন চাইছে তুলে আছাড় দেই, কিন্তু আমি নিরুপায়। কি এমন ঘটেছিল যে কাউকে কিছু না জানিয়ে আপনি পালালেন? সরি দোস্ত। তারপর কণিকাকে সব কিছু খুলে বলল, যা শুনে কণিকাও স্তব্ধ, কিন্তু কখনোই
সাজ্জাদের এমন কথা সে শোনেনি, কিন্তু তিতলির কথাও ফেলবার মতো নয়। ভাই এই কাজ কখনোই করবে না রে, হয়তো তোরই কোথাও ভুল হচ্ছে। তুই ভাইকে জিজ্ঞাসা করেছিস বিষয়টা? তার জন্যই তো আজ তোর ভাইকে মিট করতে বলেছি। হ্যাঁ, এখন ভাইয়াই একমাত্র সকল প্রশ্নের উত্তর দিতে পারে। তিতলি তখন বলে উঠল, সেটাই ভাবছি।